এই লেকচারটায় আমরা দেখে নেব যে হোয়াট ইজ দ্য জাভা কম্পাইলেশন প্রসেস, হোয়াট ইজ বাইট কোড, অ্যাক্সেস স্পেসিফায়ার, এইসব জিনিসপত্রগুলো আজকে বুঝবো আমরা। ফার্স্ট আমরা বুঝবো যে জাভা কম্পাইলেশন প্রসেস খুব ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে শর্ট কোয়েশ্চেন বা ভাইবা টাইপ কোয়েশ্চেন্স কিন্তু আসে। জাভা কম্পাইলেশন প্রসেস, দেখো জাভা একটা হাইব্রিড কম্পাইলেশন প্রসেস ফলো করে, ঠিক আছে, এবং সেই হাইব্রিড প্রসেসটার মধ্যে বোথ কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুটোই আছে, ঠিক আছে। জাভা ফলোজ আ হাইব্রিড কম্পাইলেশন প্রসেস। হাইব্রিড কথাটা মানে হচ্ছে দুটো জিনিস একসাথেই হচ্ছে, মানে মাল্টিপল জিনিস একসাথে ইউজ হয়, হাইব্রিড কম্পাইলেশন মডেল। এটা মানে কি, ইট ইউজেস বোথ কি কি ইউজ করে না, কম্পাইলার ব্যবহার করে, ইউজেস বোথ কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার আর কম্পাইলার দুটোই ব্যবহার করে, ঠিক আছে। দুটো হচ্ছে এখানে কিওয়ার্ড, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। এটা হচ্ছে ফার্স্ট বুলেট পয়েন্ট, ঠিক আছে। কম্পাইলেশনের যে ফ্লোটা সেটা কি হচ্ছে, একটা রাফ একটা যদি আমরা ব্লক ডায়াগ্রামে বুঝি, প্রথমে কি হচ্ছে, তুমি একটা প্রোগ্রামার, ইউজার কোডটাকে লিখছে, তাই তো, রাইটস কোড, প্রোগ্রামটা লিখলে তুমি, তারপর এটা কি না, এটা আমাদের ডট জাভা ফাইলটা, এটা আমাদের সোর্স কোড, ঠিক আছে। সোর্স কোড হচ্ছে ইউজার যে প্রোগ্রামটা লিখছে, আমরা যে প্রোগ্রামগুলো লিখলাম ওইটা। এবার কম্পাইলার ব্যবহার করে আমরা কি করব না, এটাকে কম্পাইল করব। তাহলে জাভা কম্পাইলার, জাভাক, JAVAC, এখানে কি হচ্ছে না, কম্পাইলেশন হচ্ছে, কম্পাইলেশন করছি। এবার কম্পাইলেশন করে, কম্পাইলেশন কি কি চেক করে, কি করে কম্পাইলারের কাজটা কি কি, কম্পাইলার চেক করে সিনট্যাক্সটাকে, ঠিক আছে। কম্পাইলার চেক করে যে সিনট্যাক্স ঠিক আছে নাকি, ঠিক আছে। টাইপ চেক করে ডেটা টাইপগুলো ঠিকঠাক করে ম্যাচ করছে নাকি, না হলে এরার দিয়ে দেবে। টাইপ চেকিং করে, আচ্ছা যদি কোনো আমাদের ভেতরে টাইপ কাস্টিং হয় সেগুলোও তো ইন্টারনালি করে দিচ্ছে টাইপ চেকিংয়ের মধ্যেই। আর হচ্ছে কনভার্টস টু পোর্টেবল বাইট কোড, বাইট কোডে কনভার্ট করে। বাইট কোডটাকে আমি ক্যাপসে লিখছি, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। বাইট কোড কি সেটাও আমাদের জানতে হবে, ঠিক আছে। তো পোর্টেবল বাইট কোডে কনভার্ট করে, এই কাজগুলো হচ্ছে কম্পাইলারের, কম্পাইলেশন করছে। ইট চেকস দ্য সিনট্যাক্স, ইট পারফর্মস দ্য টাইপ চেকিং অ্যান্ড কনভার্টস ইনটু পোর্টেবল বাইট কোড, বাইট কোডে কনভার্ট করে, ঠিক আছে। আমি আসছি পরে বাইট কোড কি, তার আগে স্টেপসগুলো বলে দিই। আচ্ছা, তারপর কম্পাইলেশন হয়ে যাওয়ার পর কি করছে না, ক্লাস লোডার কি করবে না, ক্লাস লোডার আমাদের ভার্চুয়াল মেশিনের মধ্যে, জেভিএম এর মধ্যে, জেভিএম কি করে, জেভিএম লোডস দ্য ডট ক্লাস ফাইল ইন দ্য মেমোরি। ক্লাস লোডারের ব্যবহার করে আমরা কি করছি না, জেভিএম কি করছে না, জেভিএম লোডস দ্য ডট ক্লাস ফাইল। কম্পাইলেশন হলো, কম্পাইলেশন হওয়ার পর ডট জাভা ফাইলটা ডট ক্লাস ফাইলে এলো, ওই ডট ক্লাস ফাইলটা জেভিএম কি করছে, জেভিএম ওটাকে ক্লাস লোডারের মাধ্যমে ডট ক্লাস ফাইলকে লোডস করছে ইনটু দ্য মেমোরি, ডট ক্লাস ফাইল ইনটু দ্য মেমোরি। কম্পিউটারের যে মেমোরি আছে, রান এক্সিকিউশন হওয়ার আগে মেমোরিতে লোড করছে ক্লাস লোডারের মাধ্যমে, ঠিক আছে। তারপরে একটা বাইট কোড ভেরিফিকেশন হয়, জেভিএম কি করে না, ভেরিফাই করে বাইট কোডটাকে, ইলিগাল কোনো মেমোরি অ্যাক্সেস আছে নাকি, কোনো করাপ্টেড কোড আছে নাকি, এইসব টুকটাক চেক করে, এটাকে বলছে বাইট কোড ভেরিফিকেশন। এগুলো আরও গ্র্যানুলার লেভেলে আমি বলছি, এগুলো অত ইম্পর্টেন্ট নেই, অত ইম্পর্টেন্ট নয়, বাট আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কতগুলো স্টেপে হচ্ছে। যে ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের কম্পাইলার ওটাকে কম্পাইল করছে, ডট জাভা কোডটা ডট ক্লাসে কনভার্ট হচ্ছে বাইট কোডে, দিয়ে ওটা ভেরিফাই হলো, ঠিক আছে। তারপর আমাদের যে ইন্টারপ্রেটার আছে, সেই ইন্টারপ্রেটার আমাদের ওই বাইট কোডটাকে লাইন বাই লাইন, মানে এ দিল আমাদের ডট ক্লাস ফাইল করে দিয়ে আমাদের বাইট কোডে দিয়ে দিচ্ছে, যে সেটাকে ভেরিফাই করছে। তার মানে এখানে ইনপুটে ঢুকছে কি, এখানে ইনপুটে বাইট কোড ঢুকছে, বাইট কোডটা কম্পাইল করে দিয়ে দিয়েছে আমাদের বাইট কোডে, ডট ক্লাস ফাইলের ভেতরে আছে, ঠিক আছে। এবং সেই বাইট কোডটাকে এবার আমাদের ইন্টারপ্রেটার আর জাস্ট ইন টাইম কম্পাইলার মিলে কি করবে না, ওটাকে বাইট কোডটাকে লাইন বাই লাইন রিড করবে ইন্টারপ্রেটারটা, আর জাস্ট ইন টাইম কম্পাইলার যেটাকে JIT বলি আমরা, JIT, আর এখানে আমাদের ইন্টারপ্রেটার আছে। তাহলে এই ব্লকটা হচ্ছে ইন্টারপ্রেটার প্লাস জাস্ট ইন টাইম কম্পাইলার। JIT ফুল ফর্ম হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলার, জাস্ট ইন টাইম কম্পাইলার। এই কম্পাইলারটা কি করছে না, আমাদের ওই ইন্টারপ্রেটার যেটা রিড করলো বাইট
বাইট কোডটাকে লাইন বাই লাইন কম্পাইলারটা, এই জাস্ট ইন টাইম কম্পাইলারটা কম্পাইল করছে, যেগুলো আমরা ফ্রিকুয়েন্টলি ব্যবহার করি, যেই কোড ফ্র্যাগমেন্টসগুলো যেইগুলোকে আমরা নেটিভ মেশিন কোডে কনভার্ট করব এবং করে আছি, সেগুলোকে আমরা ফাস্টার যাতে অ্যাক্সেস করতে পারি সেটাকে ও চেক করে। মানে ফ্রিকুয়েন্টলি ইউজ কোড ফ্র্যাগমেন্টসগুলোকে মেশিন রিডেবল ফর্মে ফাস্টার এক্সিকিউশন করার জন্য কনভার্ট করে দিচ্ছে, কম্পাইল করে দিচ্ছে। এটা হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলারের কাজটা, ঠিক আছে। তো আলটিমেটলি এটা রিড করার পর আমরা মেশিন রিডেবল ফর্মে কোডটা পাচ্ছি, যেটা মেশিন বুঝতে পারবে, দিয়ে আলটিমেটলি ওই কোডটা এক্সিকিউট করছে আমাদের হার্ডওয়্যারে, ঠিক আছে। ডট জাভা ফাইলটা জাভা সির মাধ্যমে ডট ক্লাসে হচ্ছে, বাইট কোডে এলো, তারপর জেভিএম আর ওএস ওটাকে আমাকে মেশিন রিডেবল ফর্মটাকে এক্সিকিউট করে দিল, ঠিক আছে। তাহলে টু স্টেপ প্রসেস, জাভা কম্পাইলেশন ইজ আ টু স্টেপ প্রসেস। কি কি টু স্টেপ হলো বলো তো? ফার্স্টে হচ্ছে আমাদের কম্পাইলার কি করছে, কম্পাইলেশন করছে, ডট জাভা ফাইলটাকে আমাদের ডট ক্লাসে কনভার্ট করছে, যে ডট ক্লাসটা যেটা আমাদের বাইট কোডে পেয়ে গেছি আমরা, সেই বাইট কোডটাকে ইন্টারপ্রেটার আমাদেরকে মেশিন রিডেবল ফর্মে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমরা একটা জিস্ট করে বুঝে গেলাম, ঠিক আছে। আর এখানে ওপরে আমি একটা শর্ট নোট করে লিখে দিচ্ছি যে জাস্ট ইন টাইম কম্পাইলারের কাজটা কি। এখানে আমি একটা JIT বলে লিখে রাখছি, জাস্ট ইন টাইম কম্পাইলার। জাস্ট ইন টাইম কম্পাইলারের কাজ হচ্ছে ইট কম্পাইলস, কি করে না, এটা কম্পাইল করে, ইট কম্পাইলস ফ্রিকুয়েন্টলি ইউজড কোড, যেগুলো আমরা ফ্রিকুয়েন্টলি ব্যবহার করছি, ফ্রিকুয়েন্টলি ইউজড কোড ফ্র্যাগমেন্টস, ফ্রিকুয়েন্টলি ইউজড কোড ফ্র্যাগমেন্টস ইনটু নেটিভ মেশিন কোড। নেটিভ কেন বলছি না, মেশিনের হার্ডওয়্যার তো ডিফারেন্ট হতেই পারে, ডিফারেন্ট ল্যাপটপ, ডিফারেন্ট পিসিতে ডিফারেন্ট মেশিন কনফিগারেশনস, তো সেই পার্টিকুলার মেশিনটার যে নেটিভটা হবে, সেই নেটিভ মেশিন কোডে কনভার্ট করছে। মানে ফ্রিকুয়েন্টলি ইউজড যে কোডগুলো আছে ওগুলো কম্পাইল করে তুলে নিচ্ছে, যে এইটা এই ব্লকটা মানে হচ্ছে এই মেশিন কোডটা, এই ব্লকটা মানে এই মেশিন কোডটা, এগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, ওর কাছে ওই ডেটাটা আছে, ওর কাছে ওই জিনিসটা স্টোর আছে, তো এটা আমাদের আরো ফাস্টার এক্সিকিউশন করতে হেল্প করে, ফর ফাস্টার এক্সিকিউশন, ঠিক আছে। তাড়াতাড়ি আমরা যাতে মেশিন রিডেবল ফর্মটা পাই তার জন্য হেল্প করছে আমাকে। মেশিন রিডেবল ফর্ম তাড়াতাড়ি পেয়ে গেলেই তবেই তো আমার এক্সিকিউট করতে পারবে না, ওএস আর হার্ডওয়্যার মিলে ওটাকে প্রোগ্রামটাকে এক্সিকিউট করছে, ঠিক আছে। আমরা যে প্রোগ্রামগুলো রান করছি পিছনে এত কিছু হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? ডট জাভা ফাইলটা, জাভা কম্পাইলার আমাদেরকে ডট ক্লাস ফাইল বাইট কোডে কনভার্ট করে দিচ্ছে, এবং সেই বাইট কোডটা মেশিন রিডেবল ফর্ম করে দিচ্ছে, কে করছে না, ইন্টারপ্রেটার প্লাস JIT, ঠিক আছে, যেটা আমাদের আলটিমেটলি ওএস আর হার্ডওয়্যারের মধ্যে রান হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এই প্রসেসগুলোর জন্য আমাদের জাভার কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা তার জন্যই জাভা এখনো দেখবি ম্যাক্সিমাম জায়গায় ইউজ হচ্ছে, ব্যাকএন্ড সফটওয়্যারস হোক, ঠিক আছে, ওয়েব অ্যাপ্লিকেশন হোক, সব জায়গায় আমাদের এই জাভা ব্যবহার করাই হচ্ছে, এবং জাভাটাকে কেউ সরাতে পারেনি এখনো অবধি, এখনো জাভা সব জায়গায় ডমিনেট করে যাচ্ছে। তো কেন হচ্ছে না, তার জন্য বুঝতে হবে যে অ্যাডভান্টেজগুলো কি কি আছে, অ্যাডভান্টেজেস অফ জাভা, সেটার ওপরই আমরা বুঝতে পারবো, একদম ছবির মতো পরিষ্কার হয়ে যাবে যে কেন আমাদের জাভাকে সবাই এখনো মাথায় তুলে রেখেছে, ঠিক আছে। জাভার একটা কনসেপ্ট আছে WORA, যেটাকে বলা হয় রাইট ওয়ান্স অ্যান্ড রান এনিওয়্যার, ঠিক আছে, ওরা বলা হয়। এটার মানেটাই হচ্ছে যে জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলছে? এই যে ওপরে কম্পাইলেশন প্রসেসটা বললাম, সেখানেই কিন্তু আমাদের অ্যান্সারটা লুকিয়ে আছে। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এই যে বাইট কোডটা যেটা কনভার্ট করলো আমাদের ওপরের স্টেপে, কি হলো, যে জাভা ডট জাভা ফাইলটা যেটা আমরা আমাদের সিনট্যাক্সে লিখছি, সেই কোডটা, সোর্স কোডটা কনভার্ট হয়ে যাচ্ছে ডট ক্লাসে, বাইট কোডে। এই বাইট কোডটা পার্টিকুলারলি কোনো একটা মেশিনের, যে মেশিনটাতে ধর লিনাক্স আছে, সেখানে ইন্টারপ্রেটারটা লিনাক্সের কম্প্যাটিবল আর ওই হার্ডওয়্যারটার কম্প্যাটিবল মেশিন করে কনভার্ট করে দিচ্ছে, ওকে। আবার ধর আমার কাছে একটা উইন্ডোজ ল্যাপটপ আছে, আমার কাছে যে ইন্টারপ্রেটারটা থাকবে উইন্ডোজের, সে কি করছে না, উইন্ডোজের সাথে আর হার্ডওয়্যারটার সঙ্গে কম্প্যাটিবল মেশিন করে কনভার্ট করে দিচ্ছে, বাট সবার কাছে এই বাইট কোডটা কিন্তু ফিক্সড, কমন। তার মানে তোর কাছে যদি ডট জাভা ফাইল থাকে এবং তুই যদি ওটা কম্পাইল করে নিস, তোর কাছে যদি বাইট কোডটা থাকে, বাইট কোডটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি প্ল্যাটফর্ম,
ইন্ডিপেন্ডেন্ট অফ এনি অপারেটিং সিস্টেম অর এনি হার্ডওয়্যার। ওই বাইট কোডটাকে তুই যেখানে একটা লিনাক্সের ল্যাপটপে নিয়ে যা, ওটাকে এক্সিকিউট করার চেষ্টা কর, অটোমেটিক্যালি ইন্টারপ্রেটার ওটাকে এক্সিকিউট করে দেবে, মেশিন রিডেবল ফর্মে চালিয়ে হার্ডওয়্যারে রান করে দিচ্ছে। ওই বাইট কোড, সেম বাইট কোডটাকে আমি উইন্ডোজ ল্যাপটপে চালালাম, আমার ওখানে যে ইন্টারপ্রেটার আছে সেটা এক্সিকিউট করে দিল, ওই ডট বাইট কোডটা যেটা ডট ক্লাস ফাইলটা ওইটাকে এক্সিকিউট করে মেশিন রিডেবল ফর্মে কনভার্ট করে রান করে দিচ্ছে। তার মানে কি, আমার কাছে এই বাইট কোড যেটা আছে সেইটা ইজ ইরেসপেক্টিভ, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি প্ল্যাটফর্ম অর এনি অপারেটিং সিস্টেম অর হার্ডওয়্যার। তো তাই জন্যই এই কনসেপ্টটা আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কি করে দেয় না, রাইট ওয়ান্স রান এনিওয়্যার ফিচারটা অ্যাড করে দিচ্ছে। দিস মেক্স দ্য জাভা আ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একদম শর্টে যদি বলতে হয়, বিকজ বাইট কোড উইচ উই গেট কখন পাই আমরা, আফটার কম্পাইলেশন, which we get after compilation, the bracket লিখবি dot class file is independent of any platform. It independent of any platform. Same file will run in any OS. Same file can be run on Linux, Windows, Ubuntu, etc. ঠিক আছে, বোঝা গেল? এই বাইট কোডটাই আমাদের মেশিন ইন্ডিপেন্ডেন্ট করে ফেলছে, আর এটাকে বলা হয় ইন শর্ট রাইট ওয়ান্স রান এনিওয়্যার। একবার লিখে নাও, যেখানে খুশি রান করতে পারবে। নেক্সট কনসেপ্টটা হচ্ছে যেটা এটাকে ইউনিক বানায়, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আমরা পড়েছি, তাই না? রিয়েল ওয়ার্ল্ড প্রোগ্রামিং, রিয়েল ওয়ার্ল্ড যে সিনারিওগুলো আছে, দ্যাট ইজ ফুল অফ অবজেক্টস। আমাদের চারিপাশে অবজেক্ট আছে, আমাদের চোখের সামনে ল্যাপটপ আছে, হাতে ফোন আছে, গাড়ি বাড়ি সব কিছু, এগুলো কিনা অবজেক্ট, রাইট? তো দৈনন্দিন জীবনের প্রবলেম সলভ করার জন্য আমাদের এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার দ্যাট ইটসেলফ ইজ অবজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, তাহলে এই অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার ফলে কি হচ্ছে না, আমরা অনেক কিছু সাপোর্ট পেয়ে যাচ্ছি। সাপোর্টস কি কি ফিচার? সাপোর্টস ফিচার্স লাইক আমাদের এনক্যাপসুলেশন আছে একটা ফিচার, যেটা আমাদের ডেটা আর কোডকে একসঙ্গে বাইন্ড করে রেখে দেয়, যেটা আমরা অলরেডি পড়েছি আগের লেকচারসে। এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, তাই না? আমাদের রিয়েল লাইফে বাবার সম্পত্তি ছেলেরা ইনহেরিট করে, মেয়েরা ইনহেরিট করে, তো সেই কনসেপ্টটা হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্ট। তো এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এগুলো জাভাতে আছে, রাইট? পলিমরফিজম, একই নাম বহুরূপ। ঠিক আছে, একই নামে অনেকগুলো পার্সন এক্সিস্ট করতে পারে। বাবু নাম ধরে ডাকছিস বাজারে, 10টা লোক হাত তুলে দাঁড়িয়ে গেল, ওটা হচ্ছে পলিমরফিজম। জাভাতে পলিমরফিজম কিভাবে হয়, মেথড ওভারলোডিং করে হয়, মেথড ওভাররাইডিং করে হয়। তো এইগুলো হচ্ছে আমাদের পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, এগুলো সব হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট, আর এগুলো আছে জাভাতে। দ্যাট মেক্স ইট মোর ইউনিক অ্যান্ড এটা অ্যাডভান্টেজ আছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে রোবাস্ট ফ্রেমওয়ার্ক। কেন রোবাস্ট বলছি? অ্যাজ উই হ্যাভ স্ট্রং মেকানিজম ফর এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিংটা কেন প্রয়োজন, এক্সেপশনটা কি আগে সেটা বুঝতে হবে। যখন আমাদের প্রোগ্রামটা আমরা রান করছি, তখন এরকম আনওয়ান্টেড সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, যেটা আমাদের প্রোগ্রামে কিছু একটা ফল্ট করে দিল, এরার করে দিল। যেটা তুই কম্পাইল করলি যখন, কোনো সিনট্যাক্স এরার কিচ্ছু এলো না, বাট যখন প্রোগ্রামটা রান করছিস তখন কিন্তু এরার চলে আসছে। দ্যাট ইজ অ্যান আনওয়ান্টেড সিচুয়েশন, দ্যাট ইজ আ আনওয়ান্টেড এরার, যেটাকে এক্সেপশন বলে। ওই এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য জাভাতে কিন্তু কোড লেখা যায়, মেকানিজম আছে। ওটাকে ট্রাই আর ক্যাচ, এই দুটো কিওয়ার্ডকে ব্যবহার করে আমরা ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করে এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি, যেটা আমরা ফিউচার একটা লেকচারে এক্সেপশন হ্যান্ডলিং এর উপরে ডেডিকেটেড একটা লেকচার পড়ে নেব। রোবাস্ট আছে, তাই জন্য এটা হচ্ছে অ্যাজ উই হ্যাভ স্ট্রং এক্সেপশন হ্যান্ডলিং। আমরা এক্সেপশন হ্যান্ডলিং এখানে খুব ভালোভাবে করতে পারি, সেটাও একটা কিন্তু আমাদের বড় একটা বেনিফিট। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা আমাদের দেয় না। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যান্ড উই অলসো হ্যাভ গার্বেজ কালেকশন। গার্বেজ কালেকশন কি আগের দিন বলেছিলাম যে আমাদের গার্বেজ কালেক্টর বলে একটা সফটওয়্যার বান্ডেল আছে অলরেডি আমাদের জাভার ভেতরে, যে কি করে না, আনইউজড যে মেমোরি অ্যালোকেটেড ভেরিয়েবলসগুলো আছে, যেখানে অলরেডি তো একটা ভেরিয়েবল কনসিডার করেছিলি বাট দ্যাট ইজ নো লঙ্গার ইউজড, তাহলে যে মেমোরিটা অকুপাই করে বসে আছে সেটাকে তো ফ্রি করে দেওয়া যেতে পারে। যদি ওটা না ব্যবহার হয় তো আমাকে করতে হবে না, অ্যাজ আ প্রোগ্রামার আমাকে ওটা হেডেক নিতে হবে না। বাট জাভার ভেতরে গার্বেজ কালেক্টর অটোমেটিক্যালি যেই ভেরিয়েবলসগুলো আর ইউজ হচ্ছে না, যে মেমোরি অ্যালোকেটেড এরিয়াসগুলো আর ইউজ হচ্ছে না, সেগুলোকে রিলিজ করে দেয়, ফ্রি করে দেয়। তো
এই গার্বেজ কালেকশনগুলো আমাদের এখানে হয়। অলসো হ্যাভ গার্বেজ কালেকশন উইচ, সেটা কি করতে হেল্প করে না, উইচ প্রিভেন্টস মেমোরি লিকস। মেমোরি যে লিকেজগুলো হয়, মেমোরি লিকেজ অর্থাৎ এই মেমোরি ওভার কনজামশন হয়ে গিয়ে একদম মেমোরি ফুল হয়ে যাচ্ছে, আনওয়ান্টেডলি মেমোরিটা কনজামশন করে ফুল হয়ে গেছে, প্রোগ্রাম রান করতে দিচ্ছে না, হ্যাং করে যাবে। তো সেটা যাতে না হয়, টু প্রিভেন্ট দ্য মেমোরি লিকেজ, এই গার্বেজ কালেকশন মেকানিজমটা খুব বেনিফিশিয়াল, খুব অ্যাডভান্টেজ দেয়। ঠিক আছে, আরও অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে জাভা হচ্ছে মাল্টি থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, মানে একসাথে মাল্টিপল টাস্ক ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে, মাল্টি থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা আরও অ্যাডভান্টেজ আমি যদি লিখি যে ইট ইজ পোর্টেবল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড, চট করে আমরা এটাকে শেয়ার করতে পারি। ঠিক আছে, ওয়েব সার্ভিস বানাতে পারি, আরএমআই বানাতে পারি, যে কোনো জিনিস বানাতে, পোর্টেবল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এই কটা অ্যাডভান্টেজ মনে রাখলেই হলো। তা জাভার এই কটা অ্যাডভান্টেজের জন্য এখনও কিন্তু মার্কেটে একদম স্ট্রং পিলারের মতো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই ইজি টু ডিজাইন, মাল্টি থ্রেডেড, আমাদের এখানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আছে, আর এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, তুমি একবার লেখো যে কোনো জায়গায় রান করতে পারবে। ঠিক আছে, এই অ্যাডভান্টেজগুলো আছেই জাভার, দ্যাট মেক্স ইট ইউনিক। আচ্ছা, এবার আমরা পড়ে নিই যে হোয়াট ইজ বাইট কোড। এটাও কিন্তু একটা খুব ভালো কোয়েশ্চেন, যেটা আমাদের হামেশাই আসে আর লোকে এগুলো জিজ্ঞেস করে। বাইট কোডটা কি আসলে? ওই যে বলছিলাম না যে আমাদের ডট ক্লাস ফাইলটা যেটা জেনারেট করলো আমাদের কম্পাইলার, ওইটাই ওর ভেতরে যে কোডটা লেখা আছে ওইটা জিরোজ অ্যান্ড ওয়ান্সের মধ্যে থাকবে, দ্যাট ইজ দ্য বাইট কোড। ঠিক আছে, তো বাইট কোড হচ্ছে ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড। ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড, মেশিনের ওপরে ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট কোড জেনারেটেড, কে জেনারেট করে না, জেনারেটেড আফটার কম্পাইলেশন, কম্পাইলার আফটার কম্পাইলেশন জেনারেট করে দেয়, জেনারেটেড আফটার কম্পাইলেশন। ইট ইজ স্টোরড ইন, কোন ফাইলে স্টোর হয় না, ডট ক্লাস ফাইলসের মধ্যে স্টোর হয়। ঠিক আছে, ফার্স্ট বুলেট পয়েন্ট, ইট ইজ আ ইন্টারমিডিয়েট মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড, মেশিনের উপরে নির্ভর করে না। একবার ডট ক্লাস ফাইল পেয়ে গেলে উই ক্যান রান ইট অন এনি মেশিন, বি ইট বি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমওয়ালা মেশিন, বি ইট বি উইন্ডোজ বেসড একটা অপারেটিং সিস্টেমওয়ালা মেশিন, যে কোনো জায়গায় ওটা রান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই যে ফাইলটার যে ডেটাটা আছে ওটা আমরা নর্মাল হিউম্যান বিংসরা রিড করতে পারবো না, নট রিডেবল ডিরেক্টলি বাই হিউম্যানস। এখানে কোডটা হিউম্যান রিডেবল ফর্মসে থাকে না। ঠিক আছে, বাইনারি ফরম্যাটে থাকবে, হিউম্যান রিডেবল ফর্মসে থাকে না, এটা হিউম্যানরা রিড করতে পারবে না ইজিলি। ঠিক আছে, সেম বাইট কোডটা আমরা ডিফারেন্ট ওএস উইথ জেভিএম আমরা রান করতে পারবো। সেম বাইট কোড ক্যান রান, কোথায় কোথায় রান করতে পারবে, অন এনি অপারেটিং সিস্টেম, অন এনি অপারেটিং সিস্টেম same bytecode can run on any operating system with JVM, JVM এর মাধ্যমে, জাভা ভার্চুয়াল মেশিন। JVMটা কি না, জাভা ভার্চুয়াল মেশিন, যেটা আমরা এরপরই আসছি হোয়াট ইজ JVM। এই বাইট কোডটা ক্যান রান অন এনি অপারেটিং সিস্টেম, যে কোনো অপারেটিং সিস্টেম যেখানে JVM আছে সেটাও ইজিলি ওখানে রান করে ফেলতে পারবো। বোঝা গেল? এইটা হচ্ছে বাইট কোডের ডেফিনেশন, এবং বাইট কোড কি সেটা বোঝা গেল। এবার হচ্ছে হোয়াট ইজ JVM, জাভা ভার্চুয়াল মেশিন। এবার আমরা আসছি জাভা ভার্চুয়াল মেশিনে। জাভা ভার্চুয়াল মেশিন কি, এটা অনেক জায়গায় শুনে থাকবে JVM, বাট হোয়াট ইজ JVM, হোয়াট ইজ এক্স্যাক্টলি JVM ডুইং ইন দিস ফ্লো? JVM হচ্ছে একটা ইঞ্জিন বলতে পারো, একটা সফটওয়্যার বান্ডেল দ্যাট এক্সিকিউটস দ্য জাভা বাইট কোড। ঠিক আছে, ইট ইজ অ্যান ইঞ্জিন বলতে পারি, ইট ইজ অ্যান ইঞ্জিন বা সফটওয়্যার বান্ডেল, সফটওয়্যারের একটা সফটওয়্যারই। ঠিক আছে, সফটওয়্যার বান্ডেল যেটা আমরা ইনস্টল করি টু রান আমাদের জাভা কোড। ইট ইজ আ ইঞ্জিন দ্যাট এক্সিকিউট, যেটা রান করার ক্ষমতা রাখে, এক্সিকিউশন করতে পারে, এক্সিকিউটস কি করতে পারে, এক্সিকিউট না জাভার বাইট কোড, এই যে ডট ক্লাস ফাইল যেটা আমরা বানালাম সে বাইট কোডটাকে এক্সিকিউট করতে পারে, এমন একটা সফটওয়্যার বান্ডেল। ঠিক আছে, এর কি কি রেসপন্সিবিলিটি আছে? অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে। কি কি আছে? ফার্স্ট হচ্ছে ইট লোডস দ্য জাভা ডট ক্লাস ফাইলসগুলোকে লোড করে, লোডস ক্লাস ফাইলসগুলোকে লোড করে, ক্লাস লোডারের পার্টটা আছে। আচ্ছা, ভেরিফাই করে, ভেরিফাইজ বাইট কোডটা একদম ঠিক আছে নাকি, কোনো ইলিগাল মেমোরি
অ্যালোকেশন আছে নাকি সেটা চেক করে, ভেরিফাইজ বাইট কোড। আচ্ছা, মেমোরি ম্যানেজমেন্ট করে, ঠিক আছে, ম্যানেজেস দ্য মেমোরি। ঠিক আছে, মেমোরির মধ্যে কি কি মেমোরি আছে, আমাদের হিপ মেমোরি আছে, স্ট্যাক মেমোরি আছে, গার্বেজ কালেকশন আছে, এইগুলো সব। গার্বেজ কালেকশন একটা আলাদা ওর রেসপন্সিবিলিটি। ম্যানেজেস মেমোরি অ্যান্ড গার্বেজ কালেকশন লিখে রাখছি। যে গার্বেজ কালেক্টর তাহলে কোথায় আছে, ও জেভিএম এর পার্ট, ওটা জেভিএম এর মধ্যেই আছে, ওটা জেভিএম এরই একটা রেসপন্সিবিলিটি। ম্যানেজেস দ্য মেমোরি অ্যান্ড গার্বেজ কালেকশন, ঠিক আছে, গার্বেজ কালেক্টর মেমোরিটাকে ক্লিন করে, রাইট। স্ট্যাক মেমোরি, হিপ মেমোরি, এগুলো সব ম্যানেজ করে, কে ম্যানেজ করে, জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। আর এই জাভার প্রোগ্রামসগুলোকে রান করবার একটা রান টাইম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, প্রোভাইডস দ্য রান টাইম এনভায়রনমেন্ট, আমাদের কোডটাকে রান করার একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। এইগুলো হচ্ছে আমাদের হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ জেভিএম। জেভিএম এগুলো কাজগুলো করে, বোঝা গেল। ইট ইজ অ্যান ইঞ্জিন অর সফটওয়্যার বান্ডেল দ্যাট এক্সিকিউটস দ্য জাভা বাইট কোড। ইট লোডস দ্য ক্লাস ফাইলস, ক্লাস ফাইলগুলোকে লোড করে এবং সেই ডট ক্লাস ফাইলসগুলোর ভেতরে বাইট কোডটাকে ভেরিফাই করে অ্যান্ড ম্যানেজ করে, মেমোরিকে ম্যানেজ করে, হিপ মেমোরি, স্ট্যাক মেমোরিকে ম্যানেজ করে, অ্যান্ড গার্বেজ কালেকশনটাকেও ও দেখে। ওকে, যেই ভেরিয়েবলসগুলো আনইউজড, যে মেমোরিগুলো আর দরকার হচ্ছে না, সেই মেমোরিগুলোকে খেয়ে নিচ্ছে, ক্লিয়ার করে ফিক্স করে দিচ্ছে, ফ্রি করে দিচ্ছে, ঠিক আছে, ওটা হচ্ছে গার্বেজ কালেকশন। আর প্রোভাইডস দ্য রান টাইম এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল, রান টাইম এনভায়রনমেন্টটাকেও প্রোভাইড করে, বোঝা গেল। তো এইগুলো হচ্ছে আমাদের জেভিএম এর টাস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমরা ডেটা টাইপস পড়েছিলাম, রাইট। অ্যাক্সেস স্পেসিফায়ার পড়ার আগে আমরা ডেটা টাইপস নিয়ে একটুখানি শর্ট একটা আলোচনা করে নিই। আমরা ডেটা টাইপ পড়েছিলাম যে ডেটাটার কি টাইপ হয়, রাইট। ডেটা টাইপস ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে আমাদের কম্পোজিট। প্রিমিটিভ ডেটা টাইপ অ্যান্ড কম্পোজিট ডেটা টাইপ, রাইট। প্রিমিটিভ ডেটা টাইপ মানে হচ্ছে যে ডেটা টাইপগুলো অলরেডি ইনবিল্ট জাভাতে বানানো আছে আর যেগুলোকে ভাঙলে আর আরো ফার্দার কিছু পাওয়া যাবে না। কিরকম, যেমন হচ্ছে বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, তাই তো, ডবল, ক্যার আর বুলিয়ান, এইগুলো হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। 8খানা প্রিমিটিভ ডেটা টাইপস আছে, ঠিক আছে, 8খানা। তো এই 8খানা হচ্ছে ফান্ডামেন্টাল, এটাকে আর ফার্দার কিছু ছোট ডেটা টাইপে ভাঙা যায় না, ঠিক আছে। আর আমাদের অবজেক্ট টাইপ মানে কম্পোজিট টাইপ কি কি আছে, আমাদের অবজেক্ট নন প্রিমিটিভ টাইপ হচ্ছে যেমন স্ট্রিং, অ্যারে, রাইট। ইউজার ডিফাইন্ড ক্লাসেস, ইউজার যে ক্লাসগুলো লিখছে সেগুলো হচ্ছে আমাদের কম্পোজিট ডেটা টাইপ। যেমন আমরা দেখেছি যে স্ক্যানার ক্লাসের মাধ্যমে আমরা অবজেক্ট বানাতে পারবো, তো সেগুলো সব হচ্ছে আমাদের ক্লাস, সেগুলো স্পেসিফিক ক্লাস, তো তার অবজেক্ট বানাতে পারছি, এক্সেট্রা, ঠিক আছে। এগুলো কম্পোজিট ডেটা টাইপ, ঠিক আছে, মানে ওগুলোকে ভাঙলে ফার্দার আরো স্মলার প্রিমিটিভ ইউনিটস আমরা পেয়ে যাবো, প্রিমিটিভ টাইপস আমরা পাবো ভেঙে দিলে, বোঝা গেল। এবার অ্যাক্সেস স্পেসিফায়ারের কাজটা কি। অ্যাক্সেস স্পেসিফায়ার আমাদের ভেরিয়েবলগুলোকে বা কোনো রিসোর্সকে কীভাবে অ্যাক্সেস করতে পারবো সেটাকে আমাদেরকে ও বলে দেয়, বা কম্পাইলারকে সেইভাবে ইনস্ট্রাকশনস দিয়ে দেয়। অ্যাক্সেস স্পেসিফায়ার একটা কিওয়ার্ড টাইপের, ঠিক আছে, কিওয়ার্ড একটা। ইট স্পেসিফাইজ ওয়্যার আ ক্লাস অর আ মেম্বার ক্যান বি অ্যাক্সেসড, কোথায় অ্যাক্সেস করা যাবে সেই ইনস্ট্রাকশনটা দিয়ে দেয়, ঠিক আছে। ইট ডিফাইন্স, কি ডিফাইন করে না, অ্যাক্সেস স্পেসিফায়ার ডিফাইন করে ওয়্যার আ ক্লাস অর আ মেম্বার, ক্লাসের যে মেম্বার আছে, ক্লাসের মেম্বার কারা, ক্লাসের মেম্বার হচ্ছে ফাংশনস অ্যান্ড ইনস্ট্যান্স ভেরিয়েবলস, ইনস্ট্যান্স বা ক্লাস ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবল। ক্লাস ভেরিয়েবলগুলোই হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলো আমরা আসবো, ক্লাস ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে ইনস্ট্যান্স গ্লোবাল ভেরিয়েবলসগুলো অথবা ফাংশনসগুলোকে, এই রিসোর্সগুলোকে কিভাবে কোথায় ইউজ করবো এটাকে ডিফাইন করছে। ওয়্যার আ ক্লাস অর ইটস মেম্বার্স ক্যান বি অ্যাক্সেসড, কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেই ডিফিনেশনটা, সেই রুলসগুলো সেট করে দিচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, ঠিক আছে। যেমন আমাদের এই পাবলিক কিওয়ার্ডটা আছে, পাবলিক কিওয়ার্ডটা মানে কি, যেমন আমরা লিখি না পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তার মানে হচ্ছে মেন মেথডটাকে পাবলিকলি যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। পাবলিক কিওয়ার্ডটা কোথায় অ্যাড করেছি আমরা, মেথডের আগে অ্যাড করেছি, মানে ওই মেথডটার কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেটা স্পেসিফাই করছে। পাবলিক মানে হচ্ছে ইট ইজ অ্যাক্সেসিবল ফ্রম এনিওয়্যার, বোঝা গেল। পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার কিওয়ার্ডটার মানে হচ্ছে ইট ইজ অ্যাক্সেসিবল ফ্রম এনিওয়্যার, যার আগে এটা লাগাবি সে উইল বি অ্যাক্সেসড ফ্রম এনিওয়্যার,
সেম ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো, ডিফারেন্ট প্যাকেজ থেকে অ্যাক্সেস করতে পারবো, ডিফারেন্ট ক্লাস অফ ডিফারেন্ট প্যাকেজ অ্যাক্সেস করতে পারবে, যে কোনো জায়গা থেকে আমরা ব্যবহার করতে পারবো। প্যাকেজ মানে কি? প্যাকেজ মানে হচ্ছে আ গ্রুপ অফ ক্লাসেস, ডিরেক্টরি, আ গ্রুপ অফ ক্লাসেস, ঠিক আছে? আউটসাইড প্যাকেজ, ইনসাইড প্যাকেজ, যে কোনো জায়গা থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো, যে কোনো জায়গা থেকে, এনিওয়্যার। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের মিনিংটা। নেক্সট হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার কখন ব্যবহার করি আর কি মানে এটার? প্রোটেক্টেড মানে হচ্ছে ইট ইজ যেই রিসোর্সগুলোকে, অর্থাৎ ভেরিয়েবল এবং ফাংশনের আগে তুই যদি প্রোটেক্টেড ব্যবহার করিস, তাহলে দে উইল বি, দ্য রিসোর্সেস উইল অনলি বি অ্যাক্সেসিবল, রিসোর্সেস উইল বি অ্যাক্সেসিবল। কোথায় কোথায় অ্যাক্সেসিবল হবে? উইল বি অ্যাক্সেসিবল ইন, নাম্বার ওয়ান, সেম ক্লাসে অ্যাক্সেস করা যেতে পারে, সেম প্যাকেজে করা যেতে পারে, মানে যেই প্যাকেজে এই ক্লাসটা বিলং করে সেই প্যাকেজে তো আরও অন্য ক্লাসেও থাকতে পারে, রাইট? প্যাকেজ মানে হচ্ছে সেট অফ ক্লাসেস একসঙ্গে গ্রুপ করা আছে একটা ফোল্ডারের মধ্যে, তো সেই ফোল্ডারটার ভেতরে অন্য ক্লাসরাও অ্যাক্সেস করতে পারবে। যেই ক্লাসে এই পার্টিকুলার ভেরিয়েবলটা ধর বা ফাংশনটা প্রোটেক্টেড দিয়ে তুই ডিফাইন করলি, ওই প্যাকেজটার ভেতরে যেই প্যাকেজে ও বিলং করে সেই প্যাকেজে ওটা ইউজ করা যেতে পারে, সেম প্যাকেজে ব্যবহার করতে পারবি। আর সাব ক্লাসেস ইন আদার প্যাকেজ, সাব ক্লাসেস ইন আদার প্যাকেজেসও ওটা ব্যবহার করা যাবে। সাব ক্লাস মানে হচ্ছে ইনহেরিটেড ক্লাসেস, মানে যে ইনহেরিট করছে আমাকে। আমার কাছে ধর একটা ক্লাস আছে, সেই ক্লাসের ভেতরে, ক্লাসটার নাম এ, ক্লাসটার ভেতরে আমি একটা প্রোটেক্টেড ভেরিয়েবল ক্রিয়েট করেছি, প্রোটেক্টেড ধর ইন্ট এক্স, ঠিক আছে? আমার কাছে একটা অন্য প্যাকেজের মধ্যে একটা ক্লাস আছে ক্লাস বি, যে কি করছে না একে ইনহেরিট করছে। তাহলে পেরেন্ট ক্লাস হচ্ছে আমার এটা, চাইল্ড ক্লাস হচ্ছে বিটা, এই চাইল্ড ক্লাসকেই বলা হয় সাব ক্লাস। বোঝা গেল? সাব ক্লাসে বলছে আমরা ওটা অ্যাক্সেস করতে পারবো, সাব ক্লাস ইন সেম প্যাকেজ, সাব ক্লাস ইন ডিফারেন্ট প্যাকেজ ইউজ করতে পারবে। বোঝা গেল? প্রোটেক্টেড কিওয়ার্ডটা আমাদের রেস্ট্রিক্ট করে দেয় যে রিসোর্সগুলো অনলি অ্যাক্সেসিবল ইন দ্য সেম ক্লাস, সেম প্যাকেজ আর সাব ক্লাসেস ইন আদার প্যাকেজে। বোঝা গেল? এটা হচ্ছে প্রোটেক্টেড কিওয়ার্ডের মানেটা। নেক্সট হচ্ছে আমার ডিফল্ট। ডিফল্ট যদি কিওয়ার্ডটা ব্যবহার করি ফর অ্যাক্সেস স্পেসিফায়ার, তাহলে কি হবে? বা যদি আমরা কিছুই না ব্যবহার করি, নাথিং লিখি, কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার না দিই, নো কিওয়ার্ড যদি থাকে, তখনও আমাদের ওটা ডিফল্ট হয়ে যাবে। এটার মানে হচ্ছে ইট ইজ অ্যাক্সেসিবল। কোথায় কোথায় অ্যাক্সেসিবল করা যাবে? অ্যাক্সেসিবল অনলি উইদিন দ্য সেম প্যাকেজ, সেম প্যাকেজের ভেতরেই অনলি অ্যাক্সেস করা যাবে। ক্যান বি অ্যাক্সেসড উইদিন দ্য সেম প্যাকেজ, মানে যেগুলো তুই ডিফল্ট দিয়ে ডিফাইন করবি, ক্যান বি অ্যাক্সেসড উইদিন দ্য সেম প্যাকেজ, সেম প্যাকেজেই শুধু ডিফাইন অ্যাক্সেস করতে পারবি। ওকে, বোঝা গেল? নেক্সট হচ্ছে আমার প্রাইভেট কিওয়ার্ড। প্রাইভেট কিওয়ার্ডটাও এইটাও অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে, এবং এটার কখন ব্যবহার হয় আর কি মানে হয়ে গেল না, প্রাইভেট যদি হয় তাহলে সেই ডেটা মেম্বার্সগুলো, মানে সেই ভেরিয়েবলসগুলো বা ফাংশনসগুলো ক্যান অনলি বি অ্যাক্সেসড উইদিন দ্য সেম ক্লাস। এটা সবচেয়ে রেস্ট্রিক্টেড, সবচেয়ে কনফিডেন্সিয়াল এবং রেস্ট্রিক্টেড ইনফরমেশনগুলো আমরা প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে আমরা রেস্ট্রিক্ট করতে পারি, ঠিক আছে? ক্যান বি অ্যাক্সেসড, মানে যেই ডেটা মেম্বার্সগুলো বা ফাংশনগুলো প্রাইভেট দিয়ে ডিক্লেয়ার করা আছে, ক্যান বি অ্যাক্সেসড অনলি, এখানে অনলিটাকে আমি একটুখানি হাইলাইট করছি, অনলি উইদিন দ্য সেম ক্লাস, সেম ক্লাসের মধ্যেই একমাত্র ওটা অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে? ইট ইজ ইউজড হেভিলি ফর এনক্যাপসুলেশন, ইউজড হেভিলি ফর এনক্যাপসুলেশন। বোঝা গেল? ডেটার কোডকে একসঙ্গে বাইন্ড করে রাখার জন্য, অ্যাবস্ট্রাকশন অ্যান্ড এনক্যাপসুলেশন দুটোর জন্যই আমরা ব্যবহার করি এটাকে। অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে এক্সটার্নাল ফিচার্সগুলো ইউজ করা, বাট আন্ডারলাইন কমপ্লেক্স ডিটেলসগুলোকে না দেখা। ইউজার, যে এন্ড ইউজার, সে তো যখন ফোন ইউজ করছে, ফোনের ওপরে স্ক্রিনটাকে ট্যাপ করেই কাজ করে ফেলছে। ফোনের ভেতরে, মাদারবোর্ডের ভেতরে কি সার্কিটে কাজ হচ্ছে, মাদারবোর্ডটা কীভাবে কাজ করছে, দ্যাট ইজ নট নেসেসারি টু নো ফর দ্য ইউজার, রাইট? এইটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের ফিলোসফি, যে তুই ওপরের এক্সটার্নাল ফিচার্সগুলো দিয়ে, ইউজার ইন্টারফেস দিয়ে তুই প্রসেসটাকে এনজয় করছিস, বাট ইউ আর নট কনসার্ন অ্যাবাউট দ্য ইন্টারনাল কমপ্লেক্স ডিটেলস অফ দ্য সিস্টেম, ঠিক আছে? ওইটা অ্যাবস্ট্রাকশন। তো এই প্রাইভেট করে আমরা কি করতে পারছি না, যে ডেটা মেম্বার্সগুলো আছে, ভেরিয়েবলসগুলো আছে, ফাংশনসগুলো আছে, ওগুলোকে হাইড করে দিতে পারছি, ওগুলো বাইরের অন্য কোনো ক্লাস অ্যাক্সেস করতে পারবে না, রাইট? তো এইটা একটা কাইন্ড অফ ডেটা হাইডিং বা এনক্যাপসুলেশন। বোঝা গেল? দ্যাট ইজ দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার।
তো এই অ্যাক্সেস স্পেসিফায়ারগুলো কোনটা কি কাজ করছে আর কিভাবে ইউজ হচ্ছে সেটা আমরা এখানে আলোচনা করে নিলাম, রাইট? আচ্ছা, এবার আমরা বুঝবো যে স্ট্যাটিক কিওয়ার্ডের কাজটা কি। হোয়াট ইজ দ্য রোল অফ স্ট্যাটিক কিওয়ার্ড ইন জাভা? স্ট্যাটিক ছোট হাতের পুরোটাই, ঠিক আছে? স্ট্যাটিক কিওয়ার্ড ইন জাভা। The static keyword is used for class level members, ঠিক আছে? ক্লাস লেভেল মেম্বার্সের জন্য ব্যবহার করা হয়, মিনিং দ্য মেম্বার বিলংস টু দ্য ক্লাস ইটসেলফ, নট টু ইন্ডিভিজুয়াল অবজেক্টস, ঠিক আছে? আমি আগে ওয়ার্ডসে লিখে দিয়ে বোঝাচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, ঠিক আছে? স্ট্যাটিক কিওয়ার্ড is used for class level members, যেগুলো ক্লাসের প্রপার্টি, ক্লাসের সম্পত্তি, সেটাকে বোঝানোর জন্য আমাকে স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ক্লাস লেভেল মেম্বার্স মিনিং, এটার মানেটা কি, যে দ্য মেম্বারটা কার কাছে বিলং করে, বিলংস টু দ্য ক্লাস ইটসেলফ, ঠিক আছে? নট দ্য অবজেক্ট। এই ক্লাসের জিনিস আর অবজেক্টের জিনিস কি, কেমন করে ডিফারেন্ট হচ্ছে সেটা বোঝাবো। দেখ, বিলংস টু দ্য ক্লাস ইটসেলফ, নট টু দ্য ইন্ডিভিজুয়াল অবজেক্টস, নট টু দ্য ইন্ডিভিজুয়াল অবজেক্টস। একটা ক্লাসের থেকে তো অনেক অবজেক্টস তৈরি করতে পারি আমরা, রাইট? তাই জন্য ক্লাসকে বলা হয় অবজেক্ট ফ্যাক্টরি। তো এই যে স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে যে ভেরিয়েবলগুলো বা ফাংশনগুলো আমরা ডিক্লেয়ার করব, দে আর অনলি বিলঙ্গিং টু দ্য ক্লাস, তারা ক্লাসের সম্পত্তি, নট দ্য ইন্ডিভিজুয়াল অবজেক্টস, ঠিক আছে? তার মানে স্ট্যাটিক মেম্বারগুলো শেয়ার্ড হয়ে যায়, ওরা কমন কপি হয়। তাহলে এখান থেকে এটাই কনক্লুশন করা হচ্ছে যে স্ট্যাটিক মেম্বার্সরা আর শেয়ার্ড অ্যাক্রস অল অবজেক্টস ফ্রম আ পার্টিকুলার ক্লাস। আর শেয়ার্ড অ্যাক্রস, সবার কাছে শেয়ার হয়ে যায়। শেয়ার্ড অ্যাক্রস কাদের মধ্যে শেয়ার হচ্ছে না, অল অবজেক্টস, শেয়ার অ্যাক্রস অল অবজেক্টস অফ আ ক্লাস। বোঝা গেল? এবার একটা এক্সাম্পল দিয়ে বুঝবো আমরা, ঠিক আছে? ধর আমি একটা ক্লাস বানালাম, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা ভালো করে বুঝ, তাহলে ডেফিনেশনটা অটোমেটিক্যালি মাথায় বুঝতে পেরে যাবে। ধর আমি একটা ক্লাস লিখলাম, ক্লাস স্টুডেন্ট, ঠিক আছে? ক্লাস স্টুডেন্টের ভেতরে আমি একটা মেথড বানাচ্ছি, ডেটা টাইপ বানাচ্ছি, ইনস্ট্যান্ট একটা ভেরিয়েবল। অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে পাবলিক, মডিফায়ার হচ্ছে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে স্ট্যাটিক। পাবলিক স্ট্যাটিক ইন্ট আমি দিচ্ছি ধর স্কুল আইডি, ঠিক আছে? স্কুলের আইডি, ঠিক আছে? এবার আরও অনেক ফিল্ড হতে পারে, যেমন আমার স্টুডেন্টটার নাম হতে পারে, এটা কিন্তু ডেটা মেম্বার, এটাতে কোনো স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করা হয়নি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ওপরের স্কুল আইডি ভেরিয়েবলটা স্ট্যাটিক দিয়ে যেহেতু ডিফাইন করা হয়েছে, এটা কিন্তু ক্লাস ভেরিয়েবল, ঠিক আছে? এটা ক্লাসের ভেরিয়েবল। আর এই যে ভেরিয়েবলটা দেখছিস নেম, এটার আগে কোনো স্ট্যাটিক ইউজ করা নেই, পাবলিক লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। পাবলিক জাস্ট অ্যাক্সেসটা স্পেসিফাই করে কিভাবে হবে, কিছু না লেখা নেই, মানে হচ্ছে ইট ইজ ডিফল্ট অ্যাক্সেস। ডিফল্ট অ্যাক্সেস মানে কোথায় কোথায় অ্যাক্সেস করা যাবে? ডিফল্ট অ্যাক্সেস মানে হচ্ছে ইট ক্যান বি অ্যাক্সেস উইদিন দ্য সেম প্যাকেজ, যেই প্যাকেজে আছে সেই প্যাকেজই শুধু ব্যবহার করা যাবে, বাইরের থেকে অ্যাক্সেস করা যাবে না, বাইরের অন্য কোনো ফোল্ডার থেকে অন্য কোনো প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যাবে না। স্ট্রিং নেমটা কি না, এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স মানেই অবজেক্ট, অবজেক্টের ভেরিয়েবল, বোঝা গেল? অবজেক্ট ভেরিয়েবল বা ডেটা মেম্বার এটা, আর এটা কিন্তু ক্লাস ভেরিয়েবল আমাদের। আচ্ছা, বোঝা গেল? এবার একটা মজার বিষয় দেখ, আমি একটা মেথড বানাচ্ছি, যেই মেথডটার কাজ হচ্ছে, যেটা স্ট্যাটিক মেথড, সেটাও কিন্তু স্ট্যাটিক মেথড দিয়েই একমাত্র স্ট্যাটিক ডেটা মেম্বার্স অ্যাক্সেস করা যায়, মানে স্ট্যাটিকে কাজ করে, এটা মনে রাখতে হবে। আমি এটার কাজ দিচ্ছি প্রিন্ট স্কুল আইডি। এই মেথডটার নাম কি? মেথডটা হচ্ছে প্রিন্ট স্কুল আইডি। এই মেথডটার কাজ হচ্ছে প্রিন্ট করে দেওয়া স্কুল আইডিটাকে, প্রিন্ট স্কুল আইডি। এটা জাস্ট সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন, আমি কি করছি না, যে আমাদের স্কুল আইডি যে ভেরিয়েবলটা আছে ওইটাকে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাসটা। ক্লিয়ার?
এবার এই স্টুডেন্ট ক্লাসটার উপরে বেস করে আমি অবজেক্ট বানাবো, দিয়ে মজার খেলাটা বোঝাবো। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝতে পারলি যে স্ট্যাটিক, এটাকে স্ট্যাটিক ডিফাইন করলে তবেই স্কুল আইডিকে অ্যাক্সেস করতে পারতো, নাহলে এরার দিয়ে দেবে। স্ট্যাটিক মেথডস ক্যান অনলি অ্যাক্সেস স্ট্যাটিক ভেরিয়েবলস বা ক্লাস ভেরিয়েবলস। এবার ধর আমি অবজেক্ট বানাচ্ছি, এই ক্লাসটার উপরে অবজেক্ট বানাচ্ছি। আমরা অবজেক্ট বানাই কি দিয়ে না, নিউ অপারেটর দিয়ে। আমি ফার্স্ট একটা অবজেক্ট বানালাম নিউ স্টুডেন্ট। আমি এরকম মাল্টিপল অবজেক্ট বানাতে পারি, রাইট? আমি স্টুডেন্ট 2 বানাতে পারি, স্টুডেন্ট 3 বানাতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্ট বানাতে পারি, তাই তো? এরকম এন নাম্বার অফ অবজেক্টস বানাতে পারি। তাহলে একটা ক্লাস থেকে বহু অবজেক্ট তৈরি হতে পারে। তাই জন্য ক্লাসকে বলা হয় অবজেক্ট ফ্যাক্টরি। ওকে, দ্যাট ইজ ওয়াই ক্লাস ইজ কল্ড অবজেক্ট ফ্যাক্টরি। এবার আমি S1 ডট কি করছি, আচ্ছা প্রথমে আমি কি করব না, এই স্কুল আইডিটাকে সেট করব। স্কুল আইডিটার তো কোনো ডেটা সেট নেই, কোনো ভেরিয়েবলে ভ্যালু সেট করা আছে কি? নাই, রাইট? যদি এখানে সেট করতে হয় তাহলে এখানে ইকুয়ালস টু দিয়ে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার ধর যদি আমি এরকম চেঞ্জ করতে চাই, আমি ধর S1 অবজেক্টের ভেতরে আমি সেট করব, তার আগে আমি কি লিখছি না, স্টুডেন্ট ডট স্কুল আইডি। এই কোড S1 S2 দুটো অবজেক্ট বানিয়েছি, তারপর আমি নিচে লিখছি স্টুডেন্ট ডট স্কুল আইডি। আমি S1 ডট স্কুল আইডি করতে পারবো না, বিকজ S1 এর প্রপার্টি নয় ওটা। এই S1 ডট অবজেক্ট ভেরিয়েবল ডট ভেরিয়েবলস করি তো আমরা, এটা ইকুয়ালস টু XYZ সামথিং আমি করতে পারবো না, দ্যাট ইজ নট অ্যালাউড, বিকজ স্কুল আইডি ইজ আ স্ট্যাটিক ভেরিয়েবল, ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য ক্লাস। তাই জন্য ক্লাস নেম দিয়ে ডট দিয়ে আমাকে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? নট অ্যালাউড, এটা নট অ্যালাউড। তাহলে কি করতে হবে না, স্টুডেন্ট স্কুল আইডি ইকুয়ালস টু, আমি লিখছি ধর এটা ইন্টিজার তো 516 দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে যদি আমি এখানে লিখি S1 ডট প্রিন্ট স্কুল আইডি, ফাংশনটা কল করছি S1 ডট প্রিন্ট স্কুল আইডি, এই মেথডটা আমি কল করলাম। তাহলে কম্পিউটারের স্ক্রিনে কি প্রিন্ট হবে? কম্পিউটারের স্ক্রিনে আউটপুট হবে আমাদের 516, কারণ SOPLN 516 আছে। সেম ভাবে যদি এবার আমি লিখি S2 ডট প্রিন্ট স্কুল, S2 টা একটা ডিফারেন্ট অবজেক্ট, রাইট? ডিফারেন্ট অবজেক্টের ডিফারেন্ট মেমোরিতে অস্তিত্ব থাকে, তাই তো? কম্পিউটারের মেমোরিতে যখন আমরা নিউ অপারেটর দিয়ে দুটো অবজেক্ট বানালাম S1 আর S2, তার মানে কম্পিউটারের মেমোরিতে কিন্তু দুটো এক্সিস্টেন্স আছে, দুটো ডিস্টিংক্ট। S1 বলে একটা অবজেক্ট আছে যেখানে একটা আমাদের ডেটা মেম্বার আছে, প্রিন্ট স্কুল আইডি একটা ফাংশন আছে, ডেটা মেম্বার নয় সরি, ফাংশন আছে। সেরকম S2 বলে একটা ফাংশন আছে, S2 বলে একটা অবজেক্ট আছে, টাইপ কি না স্টুডেন্ট টাইপের অবজেক্ট, এর ভেতরে একটা ডিস্টিংক্ট কপি আছে প্রিন্ট স্কুল আইডি, ঠিক আছে? বাট এরা দুজনেই কিন্তু একটা কমন ভেরিয়েবলকে শেয়ার করছে, দ্যাট ইজ দ্য স্ট্যাটিক ভেরিয়েবল স্কুল আইডি। বোঝা গেল এবার? স্কুল আইডিটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল ইজ দ্য প্রপার্টি অফ দ্য ক্লাস, স্টুডেন্টের প্রপার্টিও, আর সেটা শেয়ার্ড হয় অ্যাক্রস ডিফারেন্ট অবজেক্টস, শেয়ার করে থাকে। তাই জন্যই যখন আমি এইখানে সেট করে দিলাম 516, সেই চেঞ্জটা S2 ডট প্রিন্ট স্কুল আইডিতেও কিন্তু রিফ্লেক্ট করে যাবে। মানে S2 অবজেক্ট থেকে যখন তুই প্রিন্ট স্কুল আইডিকে চালাচ্ছিস মেথড কল করে, ও কিন্তু সেম ভ্যালুটাই প্রিন্ট করবে এখানে। বোঝা গেল? এটা প্রিন্ট করছে, এটা প্রিন্ট করছে। তার মানে কি, যে স্ট্যাটিক মেম্বাররা শেয়ার্ড অ্যাক্রস অল দ্য অবজেক্টস অফ দ্যাট পার্টিকুলার ক্লাস, অ্যান্ড স্ট্যাটিক কিওয়ার্ড মেক্স দ্য মেম্বার ক্লাস লেভেল মেম্বার, ক্লাসের প্রপার্টি করে দেয়, ঠিক আছে? তাই জন্য স্টুডেন্ট ডট ওই প্রপার্টি নেমটা আমরা ব্যবহার করেছি। এখানে প্রপার্টি নেমটা হচ্ছে স্কুল আইডি আর স্টুডেন্টটা হচ্ছে ক্লাস নেম। তাহলে ক্লাস নেম ডট করে আমরা অ্যাক্সেস করি। তাহলে এখান থেকে একটা নোট করে লিখে দিই আমি, টু অ্যাক্সেস static data members, to access static data members, we have to use কি ফরম্যাট ইউজ করতে হবে না, ক্লাস নেম ডট ভেরিয়েবল নেম লিখতে হবে। ক্লাস নেম ডট ভেরিয়েবল নেম লিখে আমরা অবজেক্ট স্ট্যাটিক ডেটা মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারবো। আইদার স্টোর করাতে চাই কিছু, তাহলে সেট করব, বা আমরা কিছু প্রিন্ট করাতে চাই তাহলে ডাইরেক্টলি কল করে দেবো ক্লাস নেম ডট ভেরিয়েবল নেম করে।
বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিক কিওয়ার্ডের মাহাত্ম্য, এটা ওর সিগনিফিক্যান্সটা। ইট মেক্স দ্য প্রপার্টি ক্লাস লেভেল প্রপার্টি। একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে গেছি।